হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। তাহলে মিশন ডাব্লিউপি কনস্টেবল আমি শুরু করেছি তার আজকে জিকে বা জেনারেল নলেজের ক্লাস। ঠিক আছে, 2013 সালের প্রিভিয়াস ইয়ার আমাদের শুরু হয়েছে, আর দু একটা ক্লাস লাগবে, তাহলে 13 সালটা কমপ্লিট হয়ে যাবে, তারপরের সালে আমি যাব। তাহলে দেখো 2013 সালের লাস্ট যে প্রশ্ন আলোচনা করেছিলাম তারপর থেকে আলোচনা করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ আত্মপ্রকাশ করে। তোমার চারটে অপশন দিয়েছে। অপশন এ জাপান, অপশন বি বার্মা, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি মালয়। তাহলে এখান থেকে শুধু উত্তরটা জানলে তো হবে না, আমি তো বলেছি এক্সপ্লানেশন জানতে হবে। এখান থেকে কি কি প্রশ্ন আরো দু একটা হতে পারে। তাহলে দেখো আইএনএ সম্পর্কে একটু জানতে হবে। দেখো আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা প্রতিষ্ঠা করেন কে? এটা উত্তর হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। খাতায় নোট ডাউন করো, ক্যাপ্টেন মোহন সিং। ঠিক আছে, অনেকে উত্তর রাসবিহারী বসু করে দেয়, কিন্তু উত্তরটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, ক্যাপ্টেন মোহন সিং কত খ্রিস্টাব্দে করেছিল? 1942 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের দিকে। ঠিক আছে, ক্যাপ্টেন মোহন সিং এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ এটা তৈরি করেন। কোথায় তৈরি করেছিলেন? করেছিলেন এই সিঙ্গাপুরে। ঠিক আছে, সিঙ্গাপুরে 1942 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তৈরি করেন এবং 1 সেপ্টেম্বর এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয় আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ক্লিয়ার? এরপর দেখো 1943 সালের জুলাই মাসে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু পৌঁছায় কোথায়? এই সিঙ্গাপুরে। এবং এই ক্যাপ্টেন মোহন সিং আইএনএর সভাপতি হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করেন। তাহলে 1943 সালে প্রেসিডেন্ট কে হচ্ছেন? সুভাষচন্দ্র বসু। সেখানে আবার নতুন ভাবে আইএনএটা আত্মপ্রকাশ করছে। কোথা থেকে? না সেই সিঙ্গাপুর থেকে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1943 সালে আইএনএ কোথায় আত্মপ্রকাশ করে? সিঙ্গাপুর। এই উত্তরটা জানা হলো। তাহলে সুভাষচন্দ্র বসু কার কাছ থেকে এই আইএনএর দায়িত্ব পায়? সেটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। আইএনএ কে প্রতিষ্ঠা করেন? ক্যাপ্টেন মোহন সিং। কত খ্রিস্টাব্দে? 1942 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এতগুলো প্রশ্ন এখান থেকে হলো। তো আইএনএ কাদের সহায়তায় তৈরি হয়েছিল? এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে জাপানের সৈন্যদের সহায়তায় আইএনএ তৈরি করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। কাদের সহায়তায়? জাপানের সৈন্যদের। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই আইএনএ আস্তে আস্তে মুভ করে বার্মার দিকে। বার্মা হয়ে আমাদের যে নাগাল্যান্ড এই হয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। ঠিক আছে, এগুলো আবার পরে যেসব প্রশ্ন আসবে সেখানে আরো কিছু ডেটা দেবো। ক্লিয়ার? তাহলে এখান পর্যন্ত এই ডেটাগুলো বোঝা গেছে। জাপানের সহায়তায় ক্যাপ্টেন মোহন সিং 1942 খ্রিস্টাব্দে আইএনএ প্রতিষ্ঠা করেন। এটা খাতায় নোট ডাউন করো এখান থেকে। এটা দ্বিতীয় হচ্ছে 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে পৌঁছান। সেখানে সুভাষচন্দ্র বোসকে আইএনএ প্রেসিডেন্ট করেন ক্যাপ্টেন মোহন সিং, তার হাতে দায়িত্বভার তুলে দেন। তাহলে 1943 সালে সিঙ্গাপুর থেকে আইএনএ আত্মপ্রকাশ করে। ক্লিয়ার? ফার্স্ট প্রশ্ন হয়েছে। এবার সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা দেখো, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? এটা একটা সায়েন্সের প্রশ্ন। দেখো অপশন কি আছে? অপশন আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, কলিচুন, লবণ। দেখো এই তাপ উৎপাদন করে এই জিনিসটা সম্পর্কে একটু বলে রাখি। দু ধরনের রিয়াকশন হয়, একটাকে বলে তাপ মোচী বিক্রিয়া, একটা বলে তাপ গ্রাহী বিক্রিয়া। যেটা তাপ মোচী বিক্রিয়া সেখানে তাপ উৎপাদন হয়, মানে গরম হয়। উৎপাদন হওয়া মানে কি? গরম হয়। তুমি দেখে বুঝতে পারো যে গরম হচ্ছে, মানে এটা হচ্ছে তাপ মোচী বিক্রিয়া। আর তাপ গ্রাহী বিক্রিয়া মানে রিয়াকশনের পরে তাপ গ্রহণ করে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাপ গ্রাহী একটা, তাপ মোচী একটা। এটা যেটা বলেছে সেটা হচ্ছে তাপ মোচী বিক্রিয়া তাপ উৎপাদন করে। তার মানে কি? তাপ উৎপাদন করার জন্য দুজনের মধ্যে রিয়াকশন হতে হবে, বিক্রিয়া হতে হবে। দেখো জলের সঙ্গে গ্লুকোজের কোনো বিক্রিয়া হয় না, ফ্রুক্টোজেরও বিক্রিয়া হয় না, লবণেরও কোনো বিক্রিয়া হয় না, জাস্ট গুলে যায়, রিয়াকশন হয় না। রিয়াকশন হয় শুধুমাত্র কলিচুনের। এখান থেকে অপশন সি কলিচুন কারেক্ট অ্যান্সার করা যায়। এবার এখান থেকে আরেকটু এক্সট্রা বলে রাখি, এই কলিচুনের সঙ্গে যে তোমার জলের যে রিয়াকশন হয় সেখানে কি হয়? হিট তৈরি হয় কলিচুনের সঙ্গে। ক্লিয়ার? কলিচুনের সঙ্গে জলের বিক্রিয়ায় হিট তৈরি হয়।
হয়েছে? বুঝতে পারা গেছে প্রশ্নটা? তাহলে তাপমোচী আর তাপগ্রাহী বিক্রিয়া ক্লিয়ার। এরপর দেখো, এরপরের একটা সায়েন্সের প্রশ্ন, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে। অপশন এ অ্যালুমিনিয়াম দ্বারা, অপশন বি লোহা দ্বারা, অপশন সি সীসা দ্বারা, অপশন ডি ম্যাগনেসিয়াম দ্বারা। তাহলে দেখো খবর কাগজে কি এমন থাকে যেটার থেকে খাবার দূষিত হতে পারে? দেখো খবরের কাগজে তো অন্য কিছু থাকে না, জাস্ট খবরের কাগজে যে লেখা হয় সেই কালিটা থাকে, ইঙ্ক। সেই কালিটার মধ্যে এমন কিছু থাকে যেটা খাবারকে দূষিত করতে পারে। সেই কালির মধ্যে কি থাকে? সেই কালির মধ্যে থাকে লেড বা পিবি। এই সংকেতগুলো মনে রাখবে কিন্তু। এই মানে 13 সালের পরীক্ষায় এরকম যে নাম দিয়েছে আর 25 সালের পরীক্ষাতে সংকেত দেবে না, তার কোনো মানে নেই। ক্লিয়ার? তাহলে লেড বা পিবি বলে, এই লেড বা পিবি মানে সীসা, সীসার আর একটা নাম হচ্ছে লেড, সংকেত হচ্ছে পিবি। ম্যাগনেসিয়ামের সংকেত কি? এমজি। লোহার সংকেত হচ্ছে এফই, আর অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এএল। ক্লিয়ার? তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার কি না, আমার যে পেপারে যে লেখার কালি তাতে লেড থাকে। এই 25 সাল প্রশ্ন আসতে পারে যে পেপারে যে লেখা হয় তার কালিতে কোন মেটাল বা কোন ধাতু থাকে। অপশন কি হবে? সীসা বা লেড বা পিবি, যে কোনো ভাবে থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে ওই কালিতে আরো দুটো জিনিস কম পরিমাণে থাকে অশুদ্ধি হিসেবে। একটার নাম হচ্ছে মার্কারি বা পারদ, এইচজি, আরেকটা হচ্ছে সিডি, এটার নাম হচ্ছে ক্যাডমিয়াম। তাহলে অপশানে যদি সীসার জায়গায় সীসা যদি না থাকে, বলে দেয় মার্কারি অ্যান্ড ক্যাডমিয়াম, বা শুধু মার্কারি বা ক্যাডমিয়াম, সেটাও কিন্তু খাবারকে দূষিত করতে পারে। তাহলে এইগুলো কিন্তু অপশনে থাকতে পারে। এইচজি মানে মার্কারি বা পারদ, আর সিডি মানে হচ্ছে ক্যাডমিয়াম। ক্লিয়ার? এগুলো খাতায় নোট ডাউন করো কিন্তু। নেক্সট প্রশ্নটা দেখো, এটা একটা পলিটি প্রশ্ন। কি? রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন। অপশন কি আছে? জনগণ, লোকসভা, বিধানসভার নির্বাচিত সদস্যগণ, বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। দেখো রাজ্যসভার সদস্যগণের যে নির্বাচন হয় না, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। কি বললাম? ইনডাইরেক্ট ইলেকশন। এগুলো লিখো, ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্ট ইলেকশন মানে ডাইরেক্ট ইলেকশনে জনগণ ডাইরেক্ট ভোট দেয়। ইনডাইরেক্ট ইলেকশন মানে কি? জনগণের যে প্রতিনিধি তারা ভোট দেয়। সেটা কেমন না, এটার উত্তর হবে বিধানসভা নির্বাচিত সদস্যগণ। কি রকম না, বিধানসভা নির্বাচিত সদস্যগণ কারা? এমএলএরা। এই এমএলএদেরকে কারা নির্বাচন করে? জনগণ নির্বাচন করে, যেটা বিধানসভার ভোট হয় প্রত্যেকটা রাজ্যে, তাদেরকে নির্বাচন করে এমএলএদেরকে। এই এমএলএরা আবার ভোট দিয়ে নির্বাচন করে রাজ্যসভার সদস্যদেরকে। শুধুমাত্র যে বিধানসভার সদস্য এই অপশনটাই ঠিক সেটা নয়, এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করা প্রয়োজন ছিল, যেটা ডাব্লিউপি বোর্ড করেনি। সেটা হচ্ছে কেন্দ্রশাসিত যে অঞ্চল আছে, শুধু রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সদস্যরা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করে। ঠিক আছে? ক্লিয়ার? আর এই বিধানসভা আর বিধান পরিষদ, এই দুটোর মধ্যে কি তফাৎ দেখো। লোকসভা আর রাজ্যসভা, এই যে রাজ্যসভা আর লোকসভা, লোকসভা হচ্ছে লোয়ার হাউস, নিম্ন কক্ষ, আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস। কার? ইউনিয়নের, আমাদের দেশের। দেশের আপার হাউস হচ্ছে রাজ্যসভা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। সেম কোন একটা রাজ্যের নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা আর উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ। তাহলে রাজ্যের উচ্চ কক্ষ বিধান পরিষদ, দেশের উচ্চ কক্ষ রাজ্যসভা, রাজ্যের নিম্নকক্ষ বিধানসভা, দেশের নিম্নকক্ষ লোকসভা। ক্লিয়ার? এগুলো খাতায় নোট ডাউন করো, প্রত্যেকটা কথা কিন্তু খাতায় নোট ডাউন করো, এখান থেকে প্রশ্ন আসবে, এগুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে ইনডাইরেক্ট ইলেকশন হলো। এরপর দেখো এখান থেকে যদি প্রশ্নটা এসেছে, সেহেতু দেখো বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন। এই রাজ্যসভার টোটাল মেম্বার কতজন? কারণ রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, মানে এটা ডিজলভ হয় না। এই ডিজলভ হওয়ার ব্যাপারটা কি একটু বলি। দেখো ধরো কোনো একটা লোকসভা তৈরি হলো, ভোট হলো, ঠিক আছে, লোকসভার ভোট, সেখানে লোকসভা গঠিত হলো, সেখানে একজন প্রধানমন্ত্রী হলেন, ঠিক আছে। এরপরে ধরো 1-1.5 বছর চলার পরে কিছু সদস্যরা, লোকসভার সদস্য মানে তারা এমপিরা দল চেঞ্জ করলো,
তাকে সমর্থন করলো না, তখন কি হয়ে যাবে, পুরো লোকসভাটা ডিজলভ হয়ে পরে আবার নতুনভাবে ভোট হবে। মানে 1 থেকে 2 বছরের মধ্যে ধরো যদি ওই রকম হয়, 2 বছর পরে ইন জেনারেল টার্মস কতদিন থাকে, 5 বছর। তাহলে 5 বছর আগে ডিজলভ হয়ে যেতে পারে লোকসভা, কিন্তু রাজ্যসভা কোনোদিনই ডিজলভ হবে না। ঠিক আছে, রাজ্যসভা ডিজলভ কেন হবে না, না রাজ্যসভার যে সদস্যরা তাদের সর্বাধিক মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, সর্বাধিক মেয়াদ 6 বছর, এবং প্রত্যেক বছর রাজ্যসভার সদস্যদের চেঞ্জ হয়, কিন্তু রাজ্যসভার সদস্য বরাবর 245 জন থেকে যায়। কত? 245 জন। 245 জন যে রাজ্যসভার সদস্য, এই বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা কিন্তু নির্বাচিত হন না। ভালো করে দেখো এখানটা, এর মধ্যেই 233 জন বিধানসভার নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন টেরিটরির নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। কতজন? 233 জন। তাহলে রইল আরো 12 জন। এরা কিভাবে নির্বাচিত হয়, না এই 12 জনকে নমিনেট করে কে? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এই 12 জনকে নমিনেট করে, মানে প্রেসিডেন্টের পছন্দ মতো 12 জনকে সদস্য করা হয় রাজ্যসভা। এরা কেমন টাইপের লোক হতে পারে? এরা কেউ সায়েন্সে পারদর্শী হতে পারে, কেউ আর্টসে পারদর্শী হতে পারে, কেউ কোনো সোশ্যাল ওয়ার্কসের ক্ষেত্রে পারদর্শী হতে পারে। ঠিক আছে, এই রকম কেউ ইকোনমিক্সের ক্ষেত্রে পারদর্শী, মানে এরকম বিদ্বান ব্যক্তিদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করে রাজ্যসভার সদস্য হিসাবে। কতজনকে? তা রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন মেম্বারকে নমিনেট করতে পারে? 12 জন। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। মোট মেম্বার 245 জন, 233 জনকে নির্বাচিত করেন বিধানসভার নির্বাচিত সদস্য এবং আমার যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে সদস্যতা। ক্লিয়ার? এখানে বোঝা গেছে? এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি বলে দিলাম পলিটি, খাতায় নোট ডাউন করো। ক্লিয়ার এখান পর্যন্ত? এর পরের প্রশ্ন কি আছে সেটা দেখো। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অপশন কি আছে? বেরিং প্রণালী, হরমুজ প্রণালী, পক প্রণালী ও মালাক্কা প্রণালী। ঠিক আছে, এই 4টে প্রণালী সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, সঠিক উত্তরটা বলে দিচ্ছি, তার সঙ্গে 4টে অপশনে আমার কোন প্রণালী দ্বারা কে কে যুক্ত আছে সেটাও বলে দিচ্ছি। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে পক প্রণালী। তাহলে পক প্রণালী কার কার মধ্যে আছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। তাহলে এবার দেখো, আমি বেরিং প্রণালী বলছি। বেরিং প্রণালী কার কার মধ্যে আছে? বেরিং প্রণালী আছে এশিয়া ও উত্তর আমেরিকা। এই এশিয়ার রাশিয়াতে এবং উত্তর আমেরিকা হচ্ছে আলাস্কা। দেখো, রাশিয়া একটা ইউরোপিয়ান কান্ট্রি, কিন্তু রাশিয়ার অনেকটা অংশই এশিয়াতে অবস্থিত। ঠিক আছে, তার যে মস্কো রাজধানী সেটা যেহেতু ইউরোপে অবস্থিত, তার জন্য রাশিয়াকে ইউরোপিয়ান কান্ট্রি বলা হয়। ক্লিয়ার? তাহলে এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে কি আছে? এই বেরিং প্রণালী। আচ্ছা, এরপর দেখো হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী আছে আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ ও ইরান। আরব উপদ্বীপ ও ইরান। এখন যুদ্ধ চলছে ইরানের সঙ্গে, কার সেটা কমেন্টে জানাও। তেহরান রাজধানী ইরানের। তাহলে আরব উপদ্বীপ ও ইরান এর মধ্যে আছে হরমুজ প্রণালী। ক্লিয়ার? নেক্সট একটা বাকি রইল, সেটা হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কার কার মধ্যে আছে? একটা হচ্ছে মালয় উপদ্বীপ, মালয় উপদ্বীপ। এইগুলো কিন্তু খাতায় মাস্ট নোট ডাউন করতেই হবে। ঠিক আছে, সুমাত্রা উপদ্বীপ, সুমাত্রা উপদ্বীপ। তাহলে দেখো, বেরিং প্রণালী হচ্ছে এশিয়া উত্তর আমেরিকা, হরমুজ প্রণালী আরব উপদ্বীপ ও ইরান, আর মালাক্কা প্রণালী মালয় উপদ্বীপ ও সুমাত্রা উপদ্বীপ, আর পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ক্লিয়ার? 4টে প্রণালী বোঝা গেছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, রাজ্যপালকে শপথ গ্রহণ করা। অপশন আছে ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ। তাহলে ভালো করে দেখো, রাজ্যপালকে শপথ গ্রহণ কে করান? রাজ্যপালকে শপথ গ্রহণ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। ক্লিয়ার? রাজ্যের ব্যাপার হলেই রাজ্যে রাজ্যপাল থাকে, সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। আর সেম ভাবে রাজ্যপাল
গভর্নর হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। ঠিক উল্টো। এখানে দেখো, ভারতের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতিকে, আর ভারতের রাষ্ট্রপতি আবার শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতিকে। ক্লিয়ার? কিভাবে মনে রাখবে দেখো, আমি প্রসেস বলে দিচ্ছি। আচ্ছা, এটাতে সেরকম শপথ বাক্য পাঠ করানোর কোনো ব্যাপার নেই, তার জন্য এটা নিয়ে আলোচনা করছি না। তাহলে এই চারটে জিনিস কিন্তু একসঙ্গে বলে দিলাম। হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান গভর্নর বা রাজ্যপাল, আর রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি করায় প্রধান বিচারপতিকে ভারতের, আর ভারতের প্রধান বিচারপতি আবার শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতিকে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, আজকের লাস্ট প্রশ্ন, ভালো করে দেখো। বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা বিভিন্নভাবে। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? এটা আমার জিওগ্রাফি ক্লাস যারা দেখেছো তারা এই প্রশ্নের চট করে উত্তর দিয়ে দিতে পারবে, কারণ আমি অলরেডি বলে রেখেছি। যারা দেখোনি তারা আমার প্লে লিস্টে গিয়ে জিওগ্রাফি ক্লাসগুলো দেখতে পারো, তাতে তোমাদের কিন্তু মানে ভীষণ উপকারী হবে। প্রত্যেকটা ক্লাস দেখবে, ক্লাস থেকে কিন্তু কিছু কিছু উপকার তুমি পাবেই পাবে। দেখো, এটার উত্তর কি হবে? কোন ভারতীয় মহিলা? সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। ঠিক আছে? এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ডেটা তোমাদেরকে জেনে থাকতেই হবে, সেটা হচ্ছে 25-এ এই প্রশ্নটা না আসে এটা আসবে। সেটা হচ্ছে ঝুনকো তাবেই। ঝুনকো তাবেই প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন, ভারতীয় নয়। প্রথম মহিলা এভারেস্ট জয় করেছিলেন ঝুনকো তাবেই, আর প্রথম ভারতীয় মহিলা বললে বাচেন্দ্রী পাল। ঝুনকো তাবেই কোথাকার বাসিন্দা ছিল? ঝুনকো তাবেই ছিল জাপানের বাসিন্দা। ক্লিয়ার? ঝুনকো তাবেই ছিল জাপানের বাসিন্দা। বুঝতে পারা গেছে? তাহলে আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আমি উত্তর দেব। আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চটপট সাবস্ক্রাইব করে দাও, আর এই ক্লাসটা বন্ধুদের মাঝে চটপট শেয়ার করে দাও।